মুখের ভিতরের অংশ, এটা হচ্ছে ঠোঁট, দাঁত, দন্তমূল অর্থাৎ দাঁতের যে মূল রয়েছে আমাদের, শক্ততালু, কোমলতালু, আলাজিভ, জিহ্বা, কণ্ঠনালী, স্বরযন্ত্র, এগুলো মিলে হয় বাকপতঙ্গ। এটারই একটা চিত্র আমি এরকম সরাসরি এখানে তুলে ধরেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে মানুষের নাক, মুখ, এটা হচ্ছে পিছনের অংশ, আর কণ্ঠনালী, স্বরনালী বা স্বরযন্ত্র এভাবে থাকে। এই অংশগুলো বোঝানোর জন্য এই চিত্রটি। আচ্ছা, তো এই যে চিত্রটি আমি দেখিয়েছিলাম, আচ্ছা এই যে চিত্রটি দেখিয়েছি এর মানে হচ্ছে যে আমরা বলেছি যে এগুলোর মধ্য দিয়ে আমরা কি করি, ধ্বনি সৃষ্টি করি। এবং এই যে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদে, আমরা আজকে সেইটুকু নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে চলো বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। আজকে আমরা কি করব, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, দ্বিতীয় অধ্যায় এবং প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ধ্বনিতত্ত্বের অধ্যায়টি রয়েছে এখানে প্রথম পরিচ্ছেদে, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, এই অধ্যায়টি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে ধ্বনি জিনিসটা কি। ধ্বনি হচ্ছে মানুষের বাক নিঃসৃত আওয়াজ, মানুষের বাক নিঃসৃত অর্থাৎ বাক যন্ত্রের সাহায্যে যেভাবে আমরা আওয়াজ করি সেটাই হচ্ছে কি ধ্বনি। যেমন আমরা বলেছিলাম যদি আমি মুখে বলি অ, আ, ই, উ, এগুলো হবে ধ্বনি। যখন আমরা লিখিত রূপ দিব তখন সেটা হবে কি বর্ণ। যেমন মনে করো মুখে আমি বললাম অ, আ, তাহলে কি আমি এখানে ধরো লিখে দিলাম অ, আ, এই যে লিখে দিলাম এটাই হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনি নির্দেশক যে চিহ্ন তাকে কি বলে, বর্ণ বলে। দেখো কয় ভাগে ভাগ করা যায়, ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি স্বরধ্বনি, স্বরধ্বনি। দুই হচ্ছে ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এবার শিক্ষার্থী বন্ধুরা স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, এগুলো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, সেই প্রি ওয়ান থেকে শুরু করে অদ্যাবধি তোমরা এটা পড়েই চলেছ। কিন্তু আসলে অত সূক্ষ্মভাবে হয়তো তোমাদের দেখা হয়নি। এই স্বরধ্বনি হচ্ছে যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় তোমার মুখের কোথাও কোনো বাধা প্রাপ্ত হবে না এবং এই ধ্বনিগুলো উচ্চারণে অন্য কোনো ধ্বনির সাহায্য সহযোগিতা তোমাকে নিতে হবে না, সেগুলি হচ্ছে কি স্বরধ্বনি। যেমন এটাকে ইংরেজিতে যদি বলো তাহলে কি হবে, ভাওয়েল, ভাওয়েল সাউন্ড বলে। আচ্ছা, এরকম কি কি রয়েছে আমাদের স্বরধ্বনি, অ, আ, ই, উ। তাহলে কি বলবো আমরা, অ, আ, ই, উ। এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদেরকে কি করতে হবে না, অন্য কোনো ধ্বনির সাহায্য সহযোগিতা নিতে হবে না। এবং মুখে আমি যখন উচ্চারণ করব তখন মুখের ভিতরে, মুখের বিহ্বরে কোথাও আমার বাধাপ্রাপ্ত হবে না। আচ্ছা, আবার দেখো ব্যঞ্জন ধ্বনি, যখনই আমি ক, খ, গ উচ্চারণ করব তখন এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাকে এই ধ্বনিটার সাহায্য নিতে হবে। কি করতে হবে, স্বরধ্বনির সাহায্য নিতে হবে। যদি সাহায্য না নিই তাহলে আমাকে এই যে হর্ষ চিহ্নগুলো দিতে হচ্ছে, হর্ষ চিহ্নগুলো দিয়ে এই ব্যঞ্জন ধ্বনিগুলো বোঝানো হচ্ছে। এখন দেখো এই ধ্বনির সাহায্য নিচ্ছি এবং এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখের ভিতরে আমার কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এই যে এই ধ্বনিটা, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় লক্ষ্য করো, অ এর সাথে একটা কি আছে, অ আছে, তারপরে খ এর সাথে কি আছে, অ আছে, গ এর সাথেও কি আছে, একটা অ আছে।
এই যে অ গুলো প্রত্যেকটা ধ্বনির মধ্যে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই অ ধ্বনিটি সুপ্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সুপ্ত অবস্থায় বা বিলীন অবস্থায় থাকে। এই সুপ্ত বা বিলীন অবস্থায় অর্থাৎ তাকে দেখা যায় না, দৃশ্যমান না, দেখা যায় না বলে এই ধ্বনিটাকে বলা হয় কি? নীলিন বর্ণ। কি বলা হয়? নীলিন বর্ণ। অর্থাৎ এই নীলিন শব্দের অর্থ হচ্ছে বিলীন। নীলিন শব্দের অর্থ কি? বিলীন। বর্ণগুলো হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ। দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দুই হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে যেহেতু বর্ণ বলে, এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বলে, তাহলে স্বরধ্বনি নির্দেশক যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্বরবর্ণ, এবং ব্যঞ্জন ধ্বনি নির্দেশক যে চিহ্নগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় কি? ব্যঞ্জন বর্ণ। যেমন দেখো, স্বরবর্ণ হচ্ছে কি? অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, উ এবং ও। কয়টি রয়েছে এখানে? 11টি রয়েছে। ব্যঞ্জন বর্ণ রয়েছে মোট 39টি। এই যে স্বর অর্থাৎ বর্ণমালা, বাংলা ভাষার বর্ণমালা বলেছি আমরা দুই ধরনের, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি বললাম? 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট হচ্ছে আমাদের 50টি। এবার দেখো, এই যে বর্ণগুলো রয়েছে, বর্ণমালা রয়েছে, এগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন এখানে খেয়াল করো তোমরা, স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনি 4 ধরনের: ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। উচ্চারণ স্থান অনুসারে 6 ধরনের: উষ্ঠ, দন্ত, মূর্ধা, তালু, জিহ্বামূল, কণ্ঠনালী। এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে হচ্ছে 6 ধরনের: স্বরধ্বনি, পৃষ্ঠধ্বনি, নাসিক্য, তাড়িত, পার্শ্বিক, উষ্ণ। এছাড়াও রয়েছে কম্পনজাত, তারণজাত, পরাশ্রয়ী, পার্শ্বিক ধ্বনি। এই ভাগে মোটামুটি ভাগ করা যায়। তাহলে চলো আমরা এক এক করে এই ভাগগুলো দেখে নিই। যদি এই ভাগগুলো আমরা দেখতে পারি, তারপর আমার মনে হয় যে এই ধ্বনির এই যে আলোচনাটা, এখানে তোমার আর কোনো কিছু বাকি থাকবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো একটু লিখে নিই। দেখো, ক, আমি লিখে নিলাম। দেখো, ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। তারপরে রয়েছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, ড, ধ, দন্তন্য। তারপরে আছে প, ফ, ব, ভ, ম। এই হলো আমাদের 5টি বর্গ। এই 5টিকে কি বলা হয়? বর্গ। তাহলে আমরা বলেছিলাম যে এই যে স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে আমরা দেখেছিলাম যে স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে ব্যঞ্জন ধ্বনি 4 ধরনের। এই 4 ধরনের ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। এই 4টি উচ্চারণ স্থান অনুসারে 6 ধরনের: উষ্ঠ, দন্ত, মূর্ধ, তালু, জিহ্বামূল এবং কণ্ঠনালী। এইগুলো আমরা আগে চলো দেখি। এর ভিতরে যে পৃষ্ঠ, নাসিক্য, তাড়িত সবই রয়েছে, আস্তে আস্তে আমরা দেখি, তাহলে আমরা আমাদের এই আলোচনাটা বুঝতে সক্ষম হব ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এবার দেখো, এই যে 5টা বর্গ রয়েছে, 5টা বর্গকে বলা হয় ক, চ, ট, ত, ব, প। এই বর্গটার নাম কি? ক, চ, ট, ত, প বর্গ। ক, চ, ট, ত, প বর্গ। এই যে 5টা বর্গের মধ্যে 25টা ধ্বনি রয়েছে। এই 25টা ধ্বনি কে বলা হয় একসাথে স্পৃষ্ট ধ্বনি। 25টাকে বলা হয় কি? স্পৃষ্ট
স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি। 5টা বর্গের মধ্যে 25টা ধ্বনিকে বলা হয় একসাথে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। আচ্ছা, তাহলে দেখো এই স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, এবার আমরা বলেছিলাম যে স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে 4 ভাগে বিভক্ত, ঘোষক, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ। এবার দেখো এই ঘোষক, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া প্রকারভেদ অনুসারে আমরা এই ঘোষক এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলোকে কিভাবে সহজে মনে রাখতে, এরকম একটা বর্গক্ষেত্র তৈরি করি। এবার দেখো আমি লিখে দিলাম ক, খ, গ, ঘ। আবার যদি আরেকটি তৈরি করো, দেখো আমি দুটো করে দেখাই তোমাদেরকে, তোমরা আমার মনে হয় পরে গুলো পারবে নিজেরাই। তাহলে ক বর্গের থেকে চলে গেল, পরে আছে চ বর্গ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ। দেখো আমি চারটি করে বর্ণ এখানে দিয়ে দিলাম। এবার দেখো এই ক এবং খ, প্রথমে কি ছিল? ঘোষ অঘোষ। তাহলে ঘোষ অঘোষের মধ্যে অঘোষ আগে আসে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, স্বরতন্ত্রটা আমাদের কি হবে? অনুরণন হবে না, সেগুলো হচ্ছে অঘোষ। এই ক এবং খ এই দুটো হচ্ছে অঘোষ। এই গ এবং ঘ এই দুটো হচ্ছে কি, সরি, এই দুটোকে বলা হয় ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত হয় না, আর ঘোষ ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত হয়। হয় না যেমন দেখো ক এবং খ তুমি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারবে, এখানে তোমার স্বরযন্ত্রের কোনো অনুরণন ঘটবে না। কিন্তু যখন গ ঘ বলো, গ ঘ, তখন এখানে দেখো অনুরণন ঘটে তোমার স্বরনালীর মধ্যে, স্বরতন্ত্রের মধ্যে। তাহলে এই দুটো হলো কি ঘোষ ধ্বনি। এবার দেখো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের এই 5টি বর্গের মধ্যে উচ্চারণের সময় কিছু ধ্বনি বাতাসের স্বল্পতা থাকবে, আর কিছুর মধ্যে হচ্ছে কি আধিক্য থাকবে, বাতাসের চাপ থাকবে। এই স্বল্পতা যেগুলোর মধ্যে রয়েছে এগুলোকে বলা হয় অল্পপ্রাণ। অর্থাৎ এই ক এবং গ এটি হচ্ছে কি অল্প প্রাণ ধ্বনি, আর এ পাশে যে দুটো রয়েছে এগুলোকে বলা হয় মহাপ্রাণ। এবার দেখো ঠিক একইভাবে এই যে আমি এই চিত্রটা তৈরি করলাম, এই চিত্র অনুসারে তোমরা এখানেও এই চারটাকে বের করতে পারো। পরবর্তী যে আরো 3টা বর্গ রয়েছে এখানে ট, ত, প, এর মধ্যে যে 12টি রয়েছে, 4টি করে 3 4 12, এটাও তোমরা এখানে এভাবে নিজেরা বের করতে পারো। তাহলে আমরা যদি এই চিত্র অনুসারে এখানে লিখি তাহলে দেখো কি হবে, এটা হবে অঘোষ, এই দুটো হবে কি ঘোষ, এখানে যেটি রয়েছে এগুলো কি হবে অল্প প্রাণ, আর এই দুটো হবে কি মহাপ্রাণ। অর্থাৎ এই 5টা বর্গ থেকে তোমরা ইচ্ছা করলে এইভাবে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনিটা বের করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম যে স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনি 4 ধরনের, এবং এই 4টা ধরন আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে এভাবে যদি আমরা এর মধ্যে স্থাপন করি যে বর্গের ক খ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ, এভাবেও মনে রাখতে পারো। বর্গের তৃতীয় এবং চতুর্থ হচ্ছে কি ঘোষ ধ্বনি। এবার দেখো বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এভাবেও তোমরা করতে পারো। আর এখানে এই বর্গটার মধ্যে একদম শেষে যে 5টি রয়েছে, 5টি বর্গের মধ্যে এই 5টিকে বলা হয় নাসিক্য ধ্বনি।
নাসিক্য ধ্বনি। তবে এই 5টি প্রকৃত পক্ষে নাসিক্য ধ্বনির মধ্যে, আর অর্থাৎ আরো বড় লেভেলে যখন যাবে তখন দেখবি 5টি বলে না, তখন 3টি হয়, ম দন্তন্য এবং ও, ম দন্তন্য এবং ও, এই 3টি ধ্বনিকে বলা হয়ে থাকে। আর বাকি যে মূর্ধন্য এবং ইয়ে রয়েছে এ দুটোকে নাসিকের আওতায় ধরে না, কিন্তু তোমাদের বইয়ে এইভাবেই লেখা আছে নাসিক্য ধ্বনি। তাহলে আমরা কি দেখলাম, দেখো এভাবে আমরা বলতে পারি, এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, চলে গেল আমাদের এই 5টি বর্গের ঘোষক, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য। এবার চলো আমরা দেখি উষ্ঠ দন্ত কিভাবে আমরা বের করব। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, মুছে দিয়ে আমরা বাকি কাজটা করি। আচ্ছা, আমি এবার একটু লিখে দিব এটা। আচ্ছা, আবার দেখো একটু লিখে নিচ্ছি। ক, খ, গ, ঘ, ও। হয়তো অন্য কেউ এর চেয়ে অন্য নিয়মে পড়াতে পারে, কিন্তু আমি সাধারণত এইভাবেই বুঝিয়ে থাকি আমার শিক্ষার্থীদেরকে। আচ্ছা, এবার দেখো আমরা যদি বলি, আমরা বলেছিলাম যে কি স্বরযন্ত্রের ক্রিয়া অনুসারে গেল, পরে কি দেখো উচ্চারণের স্থান অনুসারে। তাহলে উচ্চারণের স্থান কি, আমরা এই যে একটি চিত্র দেখিয়েছিলাম এখানে, এই যে বাকযন্ত্রের যে উচ্চারণের যে স্থানগুলো রয়েছে এগুলো অনুসারে এই চিত্রটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই বাকযন্ত্রের যে উচ্চারণ স্থান রয়েছে এই উচ্চারণের স্থান অনুযায়ী আবার 6 ধরনের হয়ে থাকে। সেই 6টা ধরন কি, চলো আমরা এখন একটু সেই 6টা ধরনটা একটু দেখে নিই। আচ্ছা, যদি মনে করো এই চিত্রটাই আমরা আবার এখানে অঙ্কন করি, তাহলে কেমন হয় দেখো। আচ্ছা, এই হচ্ছে মানুষের মুখ, মুখের মধ্যে এটা আমি কাল্পনিক অনেক ভালো পারি না, সুন্দর তবে এরকম করে দিই। এই হচ্ছে দাঁতের দাঁত, এই হচ্ছে দাঁতের মাড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে থাকবে নরম অংশ, তালু, আলাজিহ্বা। আচ্ছা, এভাবে যদি আমরা পরে কণ্ঠে যাই, কণ্ঠ কেমন আসলে আমি জানি না, অত ভালো দেখিনি, তবে এটা আনুমানিক আমার একটা চিত্র। এই এবার দেখো যে আমরা চিত্রের মধ্যে দেখেছিলাম কি, চিত্রের মধ্যে আমরা দেখেছিলাম যে উষ্ঠ, দাঁত, মাড়ি বা দন্তমূল, তালু, আলাজিহ্বা, কণ্ঠনালী, স্বরনালী বা স্বরযন্ত্র। এই যে এই বাক প্রত্যঙ্গগুলো রয়েছে, এই বাক প্রত্যঙ্গগুলো হচ্ছে উচ্চারণের স্থান। এই উচ্চারণের স্থান অনুসারে এই ধ্বনিগুলোকে 6 ভাগে ভাগ করে, এবং সেইটা আমরা কিভাবে দেখবো দেখো, এই চিত্রটা দিয়ে আমরা করতে পারি। যেমন মনে করো এটা হচ্ছে কণ্ঠ, আচ্ছা এটা হচ্ছে উষ্ঠ। একটা কথা, একটা জিনিস দেখো স্পষ্টত খেয়াল করো যে ক, ক থেকে ক, এইটা এই বর্গটা হচ্ছে প্রথম, আর এই প বর্গটা হচ্ছে কি শেষ। অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত তুমি এই শুরু থেকে শেষ করে এইখানেও আসতে পারো, অথবা এদিক দিয়ে যদি শুরু করো তাহলে এভাবে আসতে পারো। অর্থাৎ সামনের দিক থেকে যদি পিছনে যাও তাও হবে, আবার পিছন দিক থেকে যদি সামনে আসো তাও হবে। দেখো এই যে উষ্ঠ রয়েছে, এই উষ্ঠকে যদি আমরা এখানে দিই, দেখো এই 5টা হচ্ছে উষ্ঠ ধ্বনি। এই 5টার নাম কি দেখো, আমি এখানে লিখে দিই, উষ্ঠ ধ্বনি। অর্থাৎ এই ঠোঁট দিয়েই আমরা সর্বশেষ আওয়াজগুলো বের করি, ধ্বনিগুলো কি করি বের করি। তাহলে আমার এই ঠোঁট দিয়ে বের হয়ে যায় প, প, খ, ব, ভ, ম। তাহলে আমরা এখান থেকে ধরো শুরু করলাম। এই 5টা হচ্ছে উষ্ঠ ধ্বনি। তারপরে লেখা রয়েছে তথ, দ, দ, দন্তন্য।
এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। দন্ত কি? এ ধরো ঠোঁট, উষ্ঠ, উষ্ঠর পরে রয়েছে দাঁত, এই যে দেখো দাঁত, এগুলো হচ্ছে দন্ত ধ্বনি। তাহলে আমি এখানে লিখি, দেখো দন্ত ধ্বনি, এগুলোকে বলা হয় কি? দন্ত ধ্বনি। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটু উপরের দিকে উঠি। টবর্গীয় ধ্বনি, টবর্গীয় মূর্ধন্য, এই পাঁচটিকে মূর্ধাধ্বনি বলে। কি বলে? মূর্ধধ্বনি বা মূর্ধাধ্বনি বা মূর্ধন্য ধ্বনি বলা হয়ে থাকে। আচ্ছা, অথবা দেখো এত বড় এই ট ঠ ড ড মূর্ধন্য ধ্বনিগুলোকে বলা হয় কি? মূর্ধাধ্বনি, বা এই যে দাঁতের যেই এই যে মাড়ি সামনের অংশটা, এই অংশটা এর মধ্যে উচ্চারণ হয়, যেমন ট ঠ। জিহ্বা কোথায় যায়? দাঁতের গুড়ায়, দাঁতের মাড়িতে। আচ্ছা, এগুলোকে বলা হয় মূর্ধাধ্বনি, মূর্ধাধ্বনি। কি বলা হয়? মূর্ধাধ্বনি বা মূর্ধন্য বলে, মূর্ধন্য ধ্বনিও বলে উচ্চারণ স্থান অনুযায়ী। আচ্ছা, পরে রয়েছে দেখো চ ছ বর্গীয় ঝ ইয়, আরেকটা আছে ক খ। এই যে চ ছ বর্গীয় ঝ ঝ ইয়, এই পাঁচটা ধ্বনি উচ্চারণের সময় তোমার জিহ্বা তালুকে স্পর্শ করে। যেহেতু জিহ্বা তালুকে স্পর্শ করে, সেহেতু এই পাঁচটাকে বলা হয় তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি। তারপরে দেখো আর বাকি রইল ক খ গ ঘ ও। এই পাঁচটা ধ্বনি উচ্চারণের সময় তোমাকে অবশ্যই কণ্ঠে যায়, কণ্ঠে। এই জন্য এই পাঁচটাকে বলা হয় কণ্ঠ ধ্বনি, কণ্ঠ ধ্বনি। গরমে অস্থির হয়ে যাচ্ছি তো। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঁচটা বর্গ থেকে কিভাবে অঘোষ, ঘোষ, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপরে কি উষ্ঠ, উষ্ঠ, দন্ত, মূর্ধ, তালব্য এবং কণ্ঠ উচ্চারণ স্থান অর্থাৎ ষড়যন্ত্রের ক্রিয়া অনুসারে এবং উচ্চারণের স্থান অনুসারে কিভাবে আমরা ধ্বনিগুলো বের করবো, আমরা সেটা দেখলাম। অন্তস্থ জ, বয়শূন্য র, ল, আরেকটা ব রয়েছে কিন্তু এটা অনেকে পড়ে না। আচ্ছা, তারপরে রয়েছে কি তালব্যস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, হ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ এবং খণ্ডত্ব। আচ্ছা, তারপরে রয়েছে দেখো অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এখানে দেখো এই র কে বলা হয় কম্পনজাত ধ্বনি, কারণ যখন তুমি র উচ্চারণ করবে তখন তোমার জিহ্বা এবং তোমার যে জিহ্বা জিহ্বার যে অগ্রভাগটা রয়েছে সেই অগ্রভাগটা একটু কম্পনের সৃষ্টি করবে, কম্পিত হবে। এই জন্য এই বয়শূন্য রটাকে বলা হয়, বয় বিন্দু রটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। কি বলা হয়? কম্পনজাত ধ্বনি। তারপরে দেখো রয়েছে ল, ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক কেন বলা হয়? দেখো পার্শ্বিক ধ্বনি, ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এই ল যখন তুমি উচ্চারণ করবে তখন জিহ্বার যে অগ্রভাগ রয়েছে সেটা মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে জিহ্বার দুই পাশ দিয়ে কিছুটা বাতাস বের হয়ে আসবে, বায়ু বের হয়ে আসবে। এই জন্য এই ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, এবার দেখো এই যে অন্তস্থ জ এবং অন্তস্থ, মূলত এই অন্তস্থটাই হচ্ছে, অন্তস্থ জটাই হচ্ছে অন্তস্থ ধ্বনি, অন্তস্থ জ ধ্বনি। এই অন্তস্থ জ ধ্বনিটা তোমার যদি কোন শব্দের শুরুতে বসে তাহলে অন্তস্থ জ উচ্চারণ হবে। যেমন যুগ, এখানে কি অন্তস্থ জ উচ্চারিত হলো, কিন্তু যখন এই অন্তস্থ জ ধ্বনি
কোন শব্দের মধ্যে বা শেষে উচ্চারিত হয় তাহলে এই অন্তঃস্তর উচ্চারণ হবে। যেমন মনে করো বি যোগ যোগ হয়ে গেল বিউ, এখানে দেখো অন্তঃস্থ হয়ে গেল। আবার ধরো আমি যদি লিখি যায়, এখানে দেখো অন্তঃস্থ জ এর উচ্চারণ গুলো এটা জ, অর্থাৎ এই অন্তঃস্থ জটা জয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু যখন শব্দের শেষে বা মাঝখানে বলবে তখন এই অন্তঃস্থর মতো উচ্চারিত হবে। এটাকে বলা হয় অন্তঃস্থ জ, অন্তঃস্থ ধ্বনি। আচ্ছা, এবার দেখো এই যে চারটা তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ, এখানে যে চারটা ধ্বনি রয়েছে উষ্ম, উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি বলে, উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়ে থাকে। তারপরে দেখো রয়েছে ডয় শূন্য, ডয় বিন্দু এবং ঢয় বিন্দু, এই দুটোকে বলা হয়ে থাকে তারঞ্জাত ধ্বনি, তারঞ্জাত ধ্বনি। আচ্ছা, আর এই খণ্ড তো মূলত কোনো ধ্বনি না, এটা হচ্ছে তয়ের রূপ, তয়ের একটা রূপ। আর এই যে তিনটি ধ্বনি এখানে রয়েছে, এই তিনটিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ। কেন বলা হয় পরাশ্রয়ী বর্ণ বা পরাশ্রয়ী ধ্বনি? কারণ এই তিনটি ধ্বনি তোমার নিজেরা নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে কোনো কাজে ব্যবহৃত হতে পারে না, অন্য ধ্বনি বা অন্য বর্ণগুলোর সাথে বসে শব্দের অর্থ প্রকাশ করে, শব্দ প্রকাশ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।